গল টেস্টের রোমাঞ্চ ছিল। আজকে পঞ্চম দিনে অনেক কিছু হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত ড্রই হয়েছে। টেস্ট ক্রিকেটের মতো অবশ্যই এই রোমাঞ্চ বিসিবিতে সবসময়ই থাকে। সকালবেলা এক, বিকালবেলা এক, দুপুরবেলা অন্যরকম এক রোমাঞ্চ থাকে, প্রশ্নও থাকে দর্শকদের নানা কিছু। আজকে স্যাটারডে স্পোর্টস আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। আজকে আমাদের ট্যাগলাইন বিসিবি এক জটিল গোলক ধাঁধা। আর যদি সেটা গোলক ধাঁধা হয়, সেই গোলক ধাঁধার ধাঁধা যে মানুষটা সব থেকে বেশি দিতে পারবেন, আমাদের চোখে দেখা যে মানুষটার কথা অন্য হয় বলতে হয় কৌশলী, একের সঙ্গে ব্রিলিয়ান, সবসময় দীর্ঘদিন বর্ষিয়ান রাজনীতিবিদ যদি আমরা বলে থাকি, বিসিবির বর্ষিয়ান সংগঠক বললে বোধহয় ভুল হবে না। সেই মাহবুব আনাম আমাদের সঙ্গে আছেন, বিসিবির পরিচালক। অনেকগুলো পরিচয় দর্শক তার একের সঙ্গে যদি আমি বলি যে তিনি বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে দীর্ঘদিন ধরে। একই সঙ্গে সম্প্রতি দু একদিন আগেই তিনি দায়িত্ব পেয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলে। বিপিএল অবশ্য তাকে আপনারা মাহবুব ভাই অনেক আগে লোকজন চেনে। আপনি তো প্লেয়ারদের কেনা বেচা তো আমরা বলি না, আমরা বলছি যে অকশনে আপনি পরিচালনা করেন। এবার সেই বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন। অভিনন্দন আপনাকে জানাচ্ছি। যেটা বলছিলাম, টেস্টে আজকে আমরা বাংলাদেশ জেতে নিই, কিন্তু বিসিবি নিয়ে আসলে মানুষের অন্যরকম আকর্ষণ থাকে, অন্যরকম প্রশ্ন থাকে। আমরা চেষ্টা করবো আপনার কাছে সেই করার জন্য। যেটা বললাম যে বর্ষিয়ান ক্রিকেট সংগঠক বললে বোধহয় ভুল হয় না আপনাকে। বর্ষিয়ান বলতে পারেন, বাট মনের দিক থেকে এখনও অনেক ইয়াং আছি, সেটা সেইভাবেই আমি চিন্তা করি আমাকে। সেটা ক্রিকেটের সাথে অবশ্যই সম্পৃক্ত ছিলাম, ক্রিকেট খেলতাম, সংগঠক ছিলাম, বিসিবিতে 2 দফায় ইনভলভ হয়েছি। ক্রিকেটকে ভালোবাসি, সেই স্বার্থেই ক্রিকেটের সাথে আমার সম্পৃক্ততা। একই সঙ্গে যদি বলতে হয় যে আপনি অনেকগুলো সভাপতিকে পেয়েছেন, সেই সাবের হোসেন চৌধুরীর আগেও আপনি পেয়েছেন, তারপর তো গত 1 বছরই বোধহয় 3 জন সভাপতির সাথে আপনি কাজ করলেন। মানে এখন কি অবস্থা, সব ঠিকঠাক আছে তো? একটা জিনিস সবচেয়ে ম্যাটার করে, যেখানে যদি হারমোনিটা ভালো থাকে, যারা এই কাজ করছে, কারণ আমরা যারা ক্রিকেট বোর্ডে থাকি, বাইরের থেকে একটা পার্সপেক্টিভ আছে যে ওনারা এটা পরিচালনা করবেন। অ্যাকচুয়ালি আমাদের কর্মকাণ্ড হওয়া উচিত পলিসি ম্যাটারে, কিন্তু অনেক সময় যেহেতু আমরা প্রথমে ভলেন্টিয়ার বেসড একটা অর্গানাইজেশন ছিলাম, সেখানে বোর্ডের ডিরেক্টররা এই চেয়ারম্যান হিসাবে বিভিন্ন কর্মকাণ্ডে ডাইরেক্টলি লিপ্ত হতো, পরে কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ এসছে। তবে যে জিনিসটা থাকে যে যদি সকলের চিন্তাধারা একটা দিকে প্রবাহিত হয়, তাহলে যে কোনো অর্গানাইজেশনেই একটা ভালো অ্যাটমসফিয়ার থাকবে এবং কাজের প্রবৃত্তিটা, তার রেজাল্টটা ভালো পাওয়া যায়। এক্স্যাক্টলি, যে একটা ক্রিকেট টিমের মতোই একটা টিম হিসেবে কাজ করতে হবে এবং ক্যাপ্টেনকে সেটা এই 11 জন বলি বা 15 জনের টিম, সবাইকে একসাথে নিচে রাখতে হবে, সেরকমই তো। সেটা একটা একসাথে, এবং সবার আইডিয়া তো অনেকের অনেক কিছু থাকতে পারে, সবগুলোকে নিয়ে ফিল্টার করে যেটা ভালো সেটাকেই নেওয়া উচিত। এখন ক্যাপ্টেন তো যখন আপনার একটা ক্রিকেটে সে একটা বোলিং চেঞ্জ করবে, সে তো আবার সিনিয়র প্লেয়ারকে কনসাল্ট করে। সো ওই জায়গাটাই আমি যেটা বললাম, যে সৌহার্দ্যপূর্ণ যদি পরিবেশ থাকে এবং সকলে যদি তাদের বক্তব্য দেওয়ার মতো একটা পরিস্থিতি থাকে, তাহলেই কিন্তু এই অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশন, এটা খালি ক্রিকেটের জন্য না, আপনাদের অর্গানাইজেশনও সেম একই অবস্থান হবে। অবশ্যই আমরা সেটাই বলছিলাম যে আপনি যে বলছিলেন যে সিনিয়র ক্রিকেটারে এসে পরামর্শ নেয়া ক্যাপ্টেনের, কিন্তু আবার এই অবস্থাও থাকতে হবে, সিনিয়র ক্রিকেটের মধ্যে সেই আস্থা থাকতে হবে যে আমি ক্যাপ্টেনকে পরামর্শ দিলে তিনি এটা ভালোভাবে নেবেন। অনেক সময় কিন্তু অনেক ক্যাপ্টেন নেন না। আমরা যেটা দেখেছি, ইমিডিয়েট যে প্রেসিডেন্ট গেলেন তার বিরুদ্ধেও আপনাদের একটা অভিযোগ এরকমই ছিল যে সবাই মিলে যখন আপনারা অনাস্থা দিলেন, যে একা কাজ করছেন তিনি, আপনার সরাসরি তাকে খারাপ কিছু বলেন নাকি একা, যে সবাই মিলে না থাকার প্রবণতা আর কি? হ্যাঁ, সেটাতে যেটা হয় যে যদি কোনো একটা ভুল হয়, সে ভুলের ভাগিদার তো সবাইকেই নিতে হবে। কারণ আমি আজকেও বলবো, যদি কেউ একক সিদ্ধান্ত নিয়ে থাকলেও বিসিবি সম্পর্কে যখন একটা বাজে উক্তি বাইরে বা একটা ভ্রান্ত ধারণা থাকে, সেটার জন্য কিন্তু আমরাও বিব্রত বোধ করি, কারণ ওই ভ্রান্ত ধারণার দায়ভার তো আমাদেরকেও নিতে হবে। কারণ এটা এখানে আই বলে কিছু নেই, বিকজ এটা একটা সংস্থা এবং সংস্থার সকলেরই একটা দায়বদ্ধতা আছে। সেই জায়গাটাই আপনার বলছিলাম যে এখন তো সব ঠিকঠাক ভালো আছে। আমি তো মনে করি সবই ঠিক আছে। আমরা একাত্মতার সাথে সকলেই কাজ করছে বেশ। যেটা থাকে যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার একটা প্রভাব আমরা দেখতে পাই। যারা অতীতে নিষ্কর্মা ছিলেন, যারা কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ হন নাই, তারাও ইনভলভ হচ্ছেন, এবং সেটা একটা ভালো দিক যে প্রত্যেকের সাথে একটা মানে ইন্টারাকশন আছে এবং দ্রুত কাজগুলো করার, যত কিছু করে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যেটা প্রত্যাশা জনগণের,
সেই প্রত্যাশা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরাই তো জনগণের কাছে দায়বদ্ধ থাকি। দায়বদ্ধ থাকবেন। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান, দীর্ঘদিন কাজ করেছেন দেশের বাইরে। তিনি নিশ্চয়ই আপনাদের সাথে পরামর্শ করে সব কিছু করার চেষ্টাটা করছেন। আমরাও তার সাথে পরামর্শ করি, উনিও আমাদের সাথে পরামর্শ করেন। এবং একটা জিনিস আপনি দেখবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যেটা যুক্তিযুক্ত সেটা করার জন্য যেরকম একটা বোর্ড মিটিংয়ের দরকার, ইমার্জেন্সি বোর্ড মিটিং আমরা মনে হয় গত সপ্তাহে 2টো করেছি, গত পরশু বোধহয় করেছে। হ্যাঁ, তার আগেও একটা করেছি মিডিয়া রাইটস নিয়ে। সো এই যে, এবং সবার পার্টিসিপেশন হয়েছে, যে যেখানে আছে দেশে বিদেশে এভরিবডি পার্টিসিপেটেড। সো এটা যেটা শো করে যে আপনার রেসপেক্টটা কিন্তু একতরফা না, আমি আপনাকে রেসপেক্ট করলে আপনি আমাকে রেসপেক্ট করবেন। এক্স্যাক্টলি আমরা সেই জায়গাটা আসতে ঠিক এই প্রশ্নটা মানে করার লোভ সামলাতে পারছি না। এবং আমি এটা দর্শকরাও বোধহয় বুঝবেন যে প্রশ্নের উত্তর আপনার থেকে ভালো আমার মনে হয় ক্রিকেট বোর্ডে এখন যারা কাজ করছেন কেউ দিতে পারবে, এটা আমার ব্যক্তিগত মত, দিতে পারবে বলে মনে হয় না। তাই আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে, আমি জানি আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। ঠিক এই জায়গায় যদি বললেন যে পরশুদিন যে বোর্ড মিটিং হয়েছিল সেখানে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 3 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে, বিসিবির সভাপতির উপদেষ্টা, বিসিবির না। সেই যে সিদ্ধান্তটা পরে অনেক আলোচনা হলো, সেটাকে আপনারা সবাই মিলে নিয়েছিলেন? না, দেখেন, প্রথমত সিদ্ধান্তটা প্রেসিডেন্টের, কিন্তু এটাকে আমাদেরকে ওন করতে হবে এবং উই হ্যাভ টু রেসপেক্ট ইট। যেটা আমি বললাম যে আমরা যেভাবে কাজ করছি এখানে, যখন একটা ডেমোক্রেটিক প্রসেসে কোনো কিছু হয় সেটা আপনি তার পক্ষে না থাকলেও যখন সিদ্ধান্তটা হয় সেটাকে আমাদের সবাইকে ওন করতে হবে। এবং আপনাকে একটা জিনিস বলে রাখি যে আপনি জানেন আমরা কিন্তু একটা খণ্ড বোর্ডের মধ্যে দিয়ে চলছি, আমরা 8-10 জন রয়েছে। বাকি যেই শূন্যস্থানগুলো পূরণ হয়নি, যেহেতু যেই শূন্যস্থানগুলোর জন্য পূরণের যেই প্রক্রিয়া সেটাতে আমরা যাইনি, সেখানে আমাদের আরও কিছু হাতের দরকার, মানে কিছু অ্যাডিশনাল ওয়ার্ক, মানে ওয়ার্কফোর্স ইন সাপোর্ট। সেখানে প্রেসিডেন্ট মনে করেছেন তার, এবং কিছুটা যুক্তিযুক্ত আছে, কারণ প্রেসিডেন্ট এই পজিশনে তার প্রথম দক্ষতা, উনি ঠিক বোর্ডের আওতার মধ্যে কোনোদিন কাজ করেননি। সেটার দিক থেকে যদি আমরা দেখি, আমরা মনে করি যে উনি যদি মনে করেন যে ওনার কাউকে সহযোগিতার দরকার হয় সেটা তিনি নিতে পারেন। কিন্তু আপনার যে বোর্ড মিটিংটা হলো সেখানে কি আলোচনাটা হয়েছিল? না, এটা আলোচনার দরকার পড়েনি, কারণ আপনাকে বুঝতে হবে যে আমরা যেটা পেয়েছি প্রেসিডেন্ট করার পরে আমাদেরকে নোটিফাই করেছেন। ইয়েস, আমি যদি বলি যে আমি জানি না, সেটা ঠিক নয়। কিন্তু সেটাতে তাহলে সিদ্ধান্ত হওয়ার পর জেনেছেন? হ্যাঁ, বিকজ সিদ্ধান্ত তো উনিই নেবেন, কারণ আপনি যদি আমাদের কনস্টিটিউশন জানেন যে প্রেসিডেন্ট নেবেন, এটা নেওয়ার পরে সেই সিদ্ধান্তটা আমাদেরকে অবহিত করবেন। কনস্টিটিউশন নিয়েই তো মানুষ বলছে যে এই যে নিয়োগ হয়েছে সেটা কনস্টিটিউশন মেনে হয়নি। ওনারা বলতে চাচ্ছেন যে এই ব্যক্তিত্বরা ক্রিকেট সংগঠক নন, এটা সম্পূর্ণ সঠিক না, ক্রিকেট ব্যক্তিত্ব না একদমই। এখানে এটাকে যদি আপনি কিভাবে উপলব্ধি করবেন, একজন লয়ার ক্রিকেট সম্পর্কে জানতে পারেন, ক্রিকেটেও আমাদের অনেক লিগ্যাল ইস্যুজ আছে, সেখানে প্রেসিডেন্ট আমাদের বাইরে গিয়েও সেটা তার স্বচ্ছতা তিনি দেখতে পারেন, সেই অধিকার তার আছে। তো সেই অধিকারগুলোকে আমরা খর্ব করা বা এই দিকগুলোকে দেখা, আমার মনে সবসময় একদম চুলচেরা হিসাব করাটা সঠিক নয়। মানে পুরোপুরি বহির্ভূত হয়েছে আপনি সেটা? আমি পুরোপুরি বলবো না, মানে প্রেসিডেন্ট যেহেতু তার নিজের উপদেষ্টা হচ্ছে, যেহেতু তিনি মনে করতেই পারেন এই জায়গাটা। এটাকে আপনি যদি বলেন এই উনি এখানের বাদ দিয়েও উনি 5 জন উপদেষ্টা বা 2 জন নেন, আমাদের যদি কনস্টিটিউশনের বাইরেও ওনাকে কনসাল্ট করার জন্য সেই অধিকার তো ওনার থাকতে পারে। মাহবুব ভাই, আমি এই জিনিস বোঝার জন্য, আমরা আসলে এই টপিকে বেশিক্ষণ থাকতে চাই না, মানে এই যে আপনি এই কনস্টিটিউশন যেটা আমার হাতে আছে, আপনার থেকে বেশি ভালো বোঝে এটা আমার মনে হয় না আর কেউ আছে। এই যে বোর্ডে আলোচনা করলে ইস্যুটা যদি আসতো, আপনি তো জানেন যে এখানে কি লেখা আছে, কি পরামর্শটা বিসিবি সভাপতিকে দেওয়া উচিত, এটা যদি আপনাদের ওই জরুরি বোর্ড সবাই উঠতো তাহলে হয়তো আমরা আলাপ করতাম। এখানে আরেকটা জিনিস আছে যে তাদেরকে আপনি জানেন যে কোনো কমিটিতে উনি দিতে পারেন, এবং আপনি যদি আমাদের কমিটিগুলো দেখে থাকেন, বলা আছে কাউন্সিলর এবং বোর্ড ডিরেক্টরের পরিচালকের বাইরেও একজন ব্যক্তি
প্রতিটা কমিটিতে থাকতে পারেন। এক্স্যাক্টলি। তো এখানে সেই ক্ষেত্রে যদি ওনাদেরকে কোনো কমিটিতে দেওয়া হয় সেটাও তো কোনো মানে বহির্ভূত কোনো কাজ হবে না। এক্স্যাক্টলি। আমি আসলে এই মানে পৃষ্ঠাটা উল্টা টুলটা অনেক বেশি গত 2 দিনে গঠনতন্ত্র নিয়ে এত বেশি আলোচনা হয়েছে মাহবুব ভাই, এখানেও দেখলাম যে আপনারা যে শুক্রবার বুলবুল ভাই যে সভাতে সভাপতি হলেন, এখানে আবার স্পষ্ট লেখা আছে যে সভাপতিকে বিসিবির সভা ডাকতে হবে, কল করতে হবে। তা ওই শুক্রবারের সভাটা আসলে ডেকেছিলেন কে? যেই শুক্রবারে ওনাকে আমরা ইন্ডাক্ট করেছি ওইটা আমাদের সিও ডেকেছেন বাই কনসেন্ট অফ অল দ্য বোর্ড মেম্বার্স। এটাকে রিকুইজিশন মিটিং বলা চলে। কিন্তু কোথাও তো এরকম লেখা নেই। আপনার আবার লেখা আছে স্পষ্ট যে 3 দিন আগে পরিচালনা পরিষদের সভা আহ্বানের কমপক্ষে 3 কার্য দিবস পূর্বে নোটিশ প্রদানের মাধ্যমে অবহিত করতে হইবে। সেক্ষেত্রে কোরামের জন্য 1/3 উপস্থিতি প্রয়োজন। আরেকটা জিনিস দেখবেন, আমি বলছি, আপনি বলছেন ডক্টরিন অফ নেসেসিটি, মানে ওই অবস্থায় যে প্রয়োজন ছিল সেই অবস্থায় এটি করা হয়েছে, কিন্তু সংবিধানে তো এটা কোথাও লেখা নেই। মানে সংবিধানের বাইরে অনেক কিছু করা যায় না। আপনি খালি একটা জিনিস পড়তে ভুল করেছেন। এখানে লেখা আছে সংবিধানের যদি কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় পরিচালক পরিষদের ব্যাখ্যায় গৃহীত হবে। তা আমি পরিচালনা পরিষদের ব্যাখ্যাটা আপনাকে দিলাম, সেটাই গৃহীত হতে হবে। এটাও লেখা আছে, এটা একটু পড়ে নিন। এক্স্যাক্টলি। মানে কিন্তু ওই যে 3 দিন আগে নোটিশ, না 3 দিন জরুরি সভার তো কোনো ইয়ে লাগে না, আপনার কোরাম লাগে না। জরুরি সভায় কোরাম লাগে না। হ্যাঁ, কিন্তু ওই দিন তো সকলেই প্রেজেন্ট ছিলেন। আমি বলছি 3 দিন মানে ওই নোটিশ দেওয়ার প্রয়োজন নেই আপনার। না, আপনি যদি জরুরি সভা করেন আপনার তো নোটিশ দেওয়ার কোনো একদিনের নোটিশেই আপনি মিটিং করতে পারেন। কিন্তু আমরা অনেকগুলো সভাতে আমরা দেখেছিলাম যে কোরাম পূর্ণ হচ্ছে না, কেউ অনলাইনে যুক্ত হচ্ছে। সেটা অনলাইনে তো আমরা তো অনলাইনে সিন্স কোভিড কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী আপনি জানেন যে, কিন্তু গণতন্ত্র তো সেটা নাই। অনেক গঠনতন্ত্রতে সেটা ছিল না। কোনো গঠনতন্ত্রেই আপনি কোভিড আমলের আগে টেলিফোনিক এবং ভিজুয়াল মিটিংয়ের কোনো ইখতিয়ারই ছিল না। আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম যে পরিস্থিতি অনেক সময় কনস্টিটিউশনের বাইরেও আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি সরকারিভাবে সেটা কিন্তু সরকারিভাবে একটা সিদ্ধান্ত এসেছিল যে ডিটিওর মাধ্যমে বলেন, সকল ব্যাংক বলুন, কোর্ট বলুন, সব আপনি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কোর্ট পর্যন্ত পরিচালিত হয়েছে। সেখান থেকে কিন্তু ইট হ্যাজ বিকাম অ্যান সিচুয়েশন যেটা সকল অর্গানাইজেশন ব্যাংক থেকে শুরু করে সকলেই এখন ভার্চুয়ালটাকে অ্যাজ গুড অ্যাজ ফিজিক্যাল প্রেজেন্স হিসেবে ধরে নেওয়া। এক্স্যাক্টলি। এটা আমার চাকরির ক্ষেত্রে যে ওয়ার্ক ফ্রম হোম করেছি আমরা, সেটা নিশ্চয়ই আমার চাকরি বিধিতে কোথাও লেখা নেই, কিন্তু করতে হয়েছে। এক্স্যাক্টলি। আমরা বলছি পরিস্থিতি তার মানে দাঁড়ায় যে কনস্টিটিউশনের বাইরে অনেক সময় অনেক কিছু আপনাদের ডিসিশন। সেই জন্য আমাদেরকে যেটা বলা আছে যে বোর্ডের পরিচালনা পরিষদের ব্যাখ্যায় গৃহীত হবে। এক্স্যাক্টলি। আর আপনি এখন মানে যে জায়গাটায় দায়িত্ব পালন করছেন, মানে একদম সবশেষ জায়গা থেকে আসি, যে বিসিবির বিপিএল যেটা ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট বলা হয় অনেক কিছু, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে গত 12-13 বছর ধরে। আহমদ মোস্তফা কামাল যখন শুরু করলেন সেই সময় আপনি ছিলেন, খুব কাছ থেকে ছিলেন, দেখেছেন। আমি জানি না আপনি কতটুকু শেয়ার করবেন। এটা বিপিএল নিয়ে মানুষের মধ্যে অনেক ধারণা আছে, নেগেটিভ ইমপ্রেশনই অনেক বেশি। সেই জায়গাটা পরিবর্তনটা করবেন কীভাবে, নেগেটিভ জায়গাটাও যদি বলি? মানে এটা দুঃখের বিষয় যে সত্যিকার অর্থে আমরা সকলেই এটার দায়ভার গ্রহণ করতে হবে, বোর্ডে যারা যখনই ছিলেন। কারণ হলো এটা একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট, এটা আমাদের বিসিবির বাহ্যিক মান সম্মান বা তার অবস্থান, এবং একই সাথে ক্রিকেটেও যে আমরা T20 বা যেভাবে বিশ্বে খেলা হচ্ছে সেই খেলার উন্নতির জন্য এই বিপিএলটা একটা ভূমিকা রাখতে পারা উচিত ছিল। সেটা হয়নি। আপনি যেটা বলেছেন সত্য, আমরা এটা স্বীকার করতে দ্বিধা নেই যে বিপিএলের বর্তমান বাহ্যিক যে ধারণা, যে অবস্থান, সেটা অনেক নিচের দিকে আছে এবং সেখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বাট সেটাকে আমাদের উত্তরণ করতেই হবে। কারণ আমি মনে করি যে এটার দুটো ফ্যাক্টর আছে, একটা ইকোনমিক, একটা ক্রিকেটেও। এই দুটোকে যদি আমরা ভালো না করতে পারি আমাদের এই ফ্ল্যাগশিপ ইভেন্টটাকে, এটা আমাদের বিসিবির জন্য একটা খুব বড় ধরনের ডিসক্রেডিট হিসাবে গৃহীত হবে। মানে সেই জায়গাতে আপনার প্ল্যানের অনেক জায়গা থাকবে। আপনার মাথায় আছে কি না, আমাদের কিন্তু একটা টেন্টেটিভ ইলেকশনের ডেট আছে, জাতীয় ইলেকশন
ফেব্রুয়ারিতেও একটা ডেট আছে, আর বিপিএল এর স্লটটাও কিন্তু এর কাছাকাছি, ধরেন ডিসেম্বর শেষে আমরা যতবার দেখি জানুয়ারি ফেব্রুয়ারি মিলে হয়েছে, তখন তাহলে বিপিএলটা এই বছরে বিপিএল কীভাবে হবে? এই আলাপটা যে আমাদের মধ্যে হয়নি তা না, কারণ ফেব্রুয়ারি মাসটা মেইন ইলেকশনটা। আমি এই জায়গাটায় এখনই কোনো কিছু ডিসক্লোজ করতে চাই না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের স্লটটা রয়েছে ডিসেম্বর জানুয়ারি। আমাদের আয়ারল্যান্ডের খেলাটা 2 ডিসেম্বর শেষ হওয়ার কথা, এটা হয়তো একটু আগিয়ে নেওয়া যেতে পারে। উই মে গেট দ্য হোল অফ ডিসেম্বর। তখন হয়তো ইলেকশন আরও 45 ডেজ পিছিয়ে থাকবে, সেখানে একটা হতে পারে, নাহলে পরবর্তীতে হয়তো পোস্ট ইলেকশন আমাদের করতে হতে পারে। সেই সিদ্ধান্তটা বোর্ডে নেওয়া হবে। আমরা কিছু গভর্নিং কাউন্সিলের তরফ থেকে কয়েকটা স্লট আলাপ আলোচনা করব। আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, খালি জাতীয় ইলেকশন নয়, এর সাথে অন্যান্য যে বিশ্বের T20 খেলাগুলো হয় তার সাথে কতটুকু ক্ল্যাশ করছি, কতটুকু ক্ল্যাশ করলে আমাদের যে ধরনের খেলোয়াড় বাইরের বিশ্বের অন্যান্য দেশ থেকে এখানে খেলতে আসে সেটা কিভাবে আমরা ম্যানেজ করব। সো দ্যাট ইজ এ রিয়েল কি চ্যালেঞ্জ, বাট তার থেকে অন্যান্য চ্যালেঞ্জগুলো আরও বেশি মনে হয় আমার কাছে। মানে আপনাকে তো দীর্ঘমেয়াদী মালিকানা ফ্র্যাঞ্চাইজি দিতে হবে, সেগুলো দীর্ঘমেয়াদী দেওয়া অবশ্যই উচিত, কারণ আমরা যেভাবে এটা করেছি খণ্ড খণ্ডভাবে আমরা বিপিএলকে ওনারশিপটা আমরা দিয়েছি, যেটা আসলে কোনো ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে না। আমি ব্যবসা করি, আমার কাছে যদি মনে করি 1 বছর 2 বছরের জন্য আমি যেটা করব, সেটা হ্যাজ নো ভ্যালু। এটা আসলে আমাকে কোনোভাবেই এনকারেজ করবে না যে ও ধরনের একটা কোনো ভেঞ্চারে ইনভলভ হতে। এবার আপনি টিম 7টা নিয়েও একটা বাস্তবতা তুলেছিলেন যে আসলে আমাদের কতটুকু এটা আছে। আমার কাছে মনে হচ্ছে যে প্রথম যেটা হবে যে আমাদের একটা ক্লিন বিপিএল দরকার। শুরু করতে হলে আমরা একদম শূন্য থেকে আছি, শূন্যর কোঠার থেকে আমরা যদি উপরের দিকে উঠতে চাই, আমাদের একটা স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, ক্লিন বিপিএল করতে হবে। এটা সার্বিকভাবে, এটা খালি দলগতভাবে না, খেলা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন যে ধরনের অন্যান্য আলাপ আলোচনা আসে তার স্বচ্ছতা নিয়ে, ট্রান্সপারেন্সি নিয়ে, অন্য ক্লেমগুলো যেগুলো আছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং সেটা করার জন্য আমরা কোথায় স্টার্ট করব আমরা জানি না। আমরা 7টা পর্যন্ত গিয়েছি। আপনি যদি আগে দেখে থাকেন যে পিএসএল কিন্তু 5টা দিয়ে শুরু হয়েছে, তারপরে তারা বাড়িয়েছে। আপনি ভারতের আইপিএলকেও যদি দেখেন, তারা প্রথমে সংখ্যা কম ছিল, পরে সংখ্যা বৃদ্ধি করেছে। সো আমাদেরকে প্রথমে নিজেদের মেরুদণ্ড সোজা করতে হবে। মেরুদণ্ড সোজা হলে এটা 5টা কেন, 7টা কেন, 8টাও হতে পারে। সেখানে আমি মনে করি না কোনো সমস্যা আছে। আর আপনি যখন ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে তখন ইকোনমিক কন্ডিশনটাও বেটার হবে। কিন্তু আপনি তো কাছাকাছি সময় চলে এসছেন, আপনাকে তো কাজটা শুরু করতে হবে। হ্যাঁ, আমি তো গত বৃহস্পতিবার খবরটা পেলাম। আমার মনে হয় একটা উইকেন্ডও এখনো পার হয়নি, তার মধ্যে আপনি বলেই আর কি বলে মাহবুব ভাই এই বিপিএল নিয়ে নিশ্চয়ই যে প্ল্যান আছে তার মাথায়, আমরা অলরেডি কাজ করছি। এই মাসের মধ্যেই আমাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এর থেকে দেরি করলে আসলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই মাসের মধ্যে আমরা বিপিএল নিয়ে একটা সিদ্ধান্ত যেতে পারবো। মাহবুব ভাই, আমরা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। আরও প্রশ্ন আছে, আমি জানি। আমি এই যে এখন পর্যন্ত আপনি আমাকে বরং অনেক প্রশ্ন জায়গায় নতুন তথ্য যোগ করেছেন, আসলে সেই জায়গাটা আমার জন্য সমৃদ্ধ হওয়া। দর্শকরা হবেন একই সঙ্গে অনেকেই এখানে আমার প্রশ্ন পাঠিয়েছে, বলছেন যে 2023 বিশ্বকাপের যে রিপোর্টটা আছে সেখানে আপনি ছিলেন, সেখানে আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে হাতুড়ু সিং নিয়ে কোনো প্রমাণ ছিল কিনা। আপনি সেখানে বলেছিলেন যে এরকম কিছু থাকলে তো তখনই জানতে পারতেন, এরকম একটা উত্তর আপনি আমাকে দিয়েছেন। আপনি আরেকটু জানতে চাইবো এই ভিতরে যতটুকু বলা যায় আমাকে এই রিপোর্টটা নিয়ে। তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা বিসিবি একটা জটিল গোলকধাঁধা নিয়ে কথা বলছিলাম। আমি গোলকধাঁধার সবথেকে বেশি উত্তর যিনি বের করতে পারেন তিনি হচ্ছেন মাহবুব আনাম, আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলছিলাম বিরতির আগে। দর্শক, এর মাঝে একটা প্রশ্ন আপনার মধ্যে এসছে। আমরা শুরুতে এই উপদেশটা নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, আসলে সেই জায়গায় একজন প্রশ্ন জায়গাটা এরকম যে ফারুক আহমেদের সময় 3 জনের মতো উপদেষ্টা ছিলেন, তারাও তো এরকম চিঠি দিয়ে নিয়োগ পেয়েছিলেন। আমার জানা মতে চিঠি দিয়ে নিয়োগ পেয়েছিলেন, যে চিঠির কপি আমরা পাইনি। আমরা 3 জনের নাম শুনেছি যারা অ্যাডভাইজার হিসেবে বিসিবিতে ছিলেন, তাকে সাহায্য করেছেন, আমাদেরকেও সাহায্য করেছেন, ছিলেন। এবং এই 3 জনের মধ্যে তো আইনজীবীও ছিলেন, ওই আইনজীবী ছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, এবং একজন
রিটায়ার্ড সেনাবাহিনীর কর্মকর্তাও ছিলেন। মানে তখনও খুব আলোচনা হয়নি যে এটার আলোচনার খুব একটা বিষয় হয়নি। কিন্তু আপনারা আবার তাদেরকে থ্যাংক ইউ লেটার দিয়েছেন আমরা যতটুকু জানি। অবশ্যই দিয়েছি, কারণ তারা যদি বিসিবি কোনো সহযোগিতা করে থাকেন আমার মনে হয় এটা আমাদের অতটুক কার্টিসি আছে যে আমাদের তাদেরকে এই থ্যাংক ইউ লেটারটা অবশ্যই থ্যাংক ইউ। আপনার এই জন্য নিশ্চয়ই আপনারা এটা থ্যাংক ইউ পেতে পারেন। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম মাহবুব ভাই, যে যাওয়ার আগে 2023 বিশ্বকাপের রিপোর্ট, সেই বিশ্বকাপের রিপোর্ট একটা আমার কপি আমার কাছে আছে আর কি এই মুহূর্তে, এবং সেই বিশ্বকাপে সবথেকে রিপোর্টের মধ্যে আলোচনার মধ্যে ছিল হাথরস সিংয়ের ওই ঘটনা। নিশ্চিতভাবে রিপোর্ট, যদিও আপনার কমিটি গঠন করা হয়েছিল অন্য জন্য, আমরা ব্যর্থ হয়েছিলাম। সেই ব্যর্থতার তদন্ত না, আপনার সার্বিক মূল্যায়ন করার জন্য দেওয়ার জন্য আপনাকে দেওয়া হয়েছিল। সিরাজ ভাই, আপনি, আকরাম ভাই মিলে একটা কমিটি ছিল, আপনারা কাজ করেছেন। সেই রিপোর্টের আমরা যদি একটা জায়গায় যাই, সেখানে আপনারা বলছেন যে আমি কোনোভাবে এটাকে সার্টিফাই করতে পারবো না যে আপনার কাছে যে রিপোর্টটা আছে সেটা কারণ আমরা রিপোর্টটা একটাই প্রিন্ট হয়েছিল, একটাই সই হয়েছিল, একটাই সেটা ছিল, হ্যাঁ, জমা দেওয়া হয়েছিল বিসিবি সভাপতির কাছে। হ্যাঁ, তো সুতরাং যার কোনো কপি আমার কাছে রাখেনি, আকরামের কাছেও নেই, সিরাজ ভাইয়ের কাছেও নেই। বিসিবির মেইলে কি আছে? সিরাজ ভাই পাঠিয়েছিলেন? মেইলে পাঠানো, নো, নাথিং ওয়াজ, ইট ওয়াজ ফিজিক্যালি হ্যান্ডেড ওভার। আমার যতটুকু জানা আর কি, আমার সোর্স বলতেছে বিসিবির মেইলে সিরাজ ভাই একটা পাঠিয়েছে। যাই হোক, সেটা নাও হতে পারে, কারণ আমার কাছে যে কপিটা আছে এখানে আপনাদের সিগনেচার নেই, আমি স্বীকার করে নিচ্ছি, আপনাদের সিগনেচার নেই, কিন্তু সেখানে যেটা কথা হতে পারে আপনি এটা অস্বীকার, আপনারাও কিছু বলেননি ক্লিয়ারলি এখানে ঘটনা ঘটেছে। কিন্তু আপনি যেটা এখানে আমার যে কাগজ মোতাবেক সেটা এখানে যেটা লেখা আছে, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি ওয়াজ দ্য লোন আই উইটনেস, claims to have seen the head coach to hit Nasum in the neck area। মানে সে ক্লেম করছে, আপনারা তার প্রমাণ পাননি। আপনার কি নিকোলাস লি এরকম মানে ক্লেম করেছিল? আই ক্যানট রিকল বিকজ অবভিয়াসলি এগুলো সব টেপড হয়েছে। যদি আমাকে এটা রিকল করতে হয় তাহলে আমাকে টেপ দেখতে হবে, কারণ যেটা বিগেস্ট ইস্যু ওয়াজ খালি ও না, আরেকটা প্লেয়ারও ছিল যাদের নাম বলা হয়েছিল। আনফর্চুনেটলি কেউই কমিটির সামনে ডাইরেক্টলি বলেনি, সার্টিফাই করেনি। তো আপনি নিকোলাস ছাড়া হয়তো আর কারো জিনিস আপনি পাবেন না। দ্য রিপোর্ট প্রবাবলি ওয়াজ রিরিটেন, কুড হ্যাভ বিন, যেটা আমি বললাম, যেটা আমাদের তরফ থেকে আমি জানি। সিরাজ ভাই যেদিন এটা টেপ ওইখানেই টাইপ করেছে, টাইপ করে ওটা থেকে প্রিন্ট নেওয়া হয়েছে, বিসিবিতে বসেই প্রিন্ট নেওয়া হয়েছে, বিসিবিতেই সই করা হয়েছে এবং হ্যান্ড ওভার হয়েছে। তো বোর্ড মিটিং আলোচনাও হয়নি। হ্যাঁ, বোর্ড মিটিং আমরা তো আমাদের যেটা দায়িত্ব ছিল, বাট আমরা প্রেসিডেন্টের সাথে আলাপ করেছি এবং আমাদের এটা থেকে জাস্ট ওই রিকল করার সাথেই আর কি বলছি, যদি আপনার আরেকটা জিনিস আছে যে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা প্রেসিডেন্টকে বলেছিলাম, যেগুলা বাহ্যিক হস্তক্ষেপ। ইয়েস, এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টে আসবো মাহবুব ভাই, এই পয়েন্টে আসবো। এক্স্যাক্টলি, আমি মেনশন করে রেখেছি। কিন্তু ওই যে বললাম যে আপনারা অনেকেরই এখানে জবান নিয়েছেন আর কি, আলোচনা করেছেন, জালাল ইউনুস, সাকিব আল হাসান, ইভেন তামিম ইকবাল পর্যন্ত। ওইখানে প্রত্যেকের একটা প্যারা আছে। আমার কাছে যে কাগজটা আবারও বলছি, সেখানে নিকোলাস লির কোনো প্যারা নেই। মানে তিনি আপনাদেরকে কি বলতে চেয়েছেন, মানে লিখিত দেয়া ছিল না যে তিনি কি বলেছেন। আমি সেই জন্যই বললাম যে আই ডু নট রিকল, দেখতে হলে আই হ্যাভ টু গো ব্যাক টু দ্য টেপ। আপনার সাথে নিকোলাস লির কথা হয়েছিল? না, আমি সরাসরি তার সাথে কথা বলেছিলেন? আই ডোন্ট রিমেম্বার। মানে এখন আমাকে যদি বলেন, আমি এই যে আপনি অনেকগুলো নাম বললেন না, এটা তো ধরেন আমাদের বছর দুই এর আগের কথা। কয়টা লোকের সাথে আমরা আলাপ করেছি, কয়জনের সাথে আমরা নিয়েছি, পুরোটাই কিন্তু আমার কাছে নেই। এবং অনেকগুলা ডিসকাশন হয়েছে যেখানে আমি হয়তো বাইরে ছিলাম, আমরা অনলাইনে করেছি, আমি অনলাইনে, ওনারা ফিজিক্যাল করেছেন। এবং আমার যতটুকু মনে পড়ে, হয়তো ও তো তারপরে ছিল না, চলে গেল। ওয়েদার হি ওয়াজ, আমার ধারণা আপনাদের সাথে যখন কথাবার্তা হচ্ছিল তখনও সে দেশে নেই, বাংলাদেশে ছিল না। অনেকের ইন্টারভিউ তো অনলাইনেও হয়েছে, দু একজনের। হ্যাঁ, এই নিকোলাস লি পরে একটা বিসিবিকে আবার মেইল করেছেন, জি, সেটা আমি জানি।
শুনেছি, আমি জানি মানে আমি শোনা হচ্ছে। সেখানে তিনি বলেছেন তিনি আসলে দেখেছেন এবং আই ওয়াজ অ্যাকুরেট টু দ্য বেস্ট অফ মাই নলেজ সে লিখছে এবং বিসিবিকে সে মেইল করে জানিয়েছে। আই এম অ্যাওয়্যার অফ ইট দ্যাট দিস ওয়াজ আস্কড ফ্রম হিম। এক্স্যাক্টলি, এটা অ্যাওয়্যার মানে কি আমি শুনেছি প্রেসিডেন্ট সাহেব যেটা বলেছেন। এই হচ্ছে ঘটনা। আপনার হয়তো মনে ওই কাগজটা থাকলে হতো যেটা আসলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ যিনি আগের সভাপতি তিনিও বারবার বলছিলেন মেইন কাগজটা খুঁজে পাচ্ছেন, একবার মনে পড়ে কিনা উনিও কিন্তু বলছিলেন যে আসল কাগজটা আমরা খুঁজে পাইনি এখনো, মেইন যে রিপোর্টটা আছে। হ্যাঁ, সেটাই পাওয়া উচিত, কারণ সেটা হলেই এই আমরা যেটা বলি যদি নিকোলাস আগে না বলে থাকে এখন যদি বলে থাকে দ্যাটস হিজ ভার্সন, তাই না? আমরা যারা এনকোয়ারি কমিটিতে ছিলাম, আমি আপনাকেও যেটা বলেছি, যদি আমাদের এনকোয়ারি কমিটিতে কোনো আই উইটনেস এটা বলতো সেটা লিখিত থাকতো না। তিনি তো আপনাদের রিপোর্টটা যেখানে আমি বলতেছিলাম সেখানে লেখা ছিল তিনি একমাত্র আই উইটনেস, এটা আমরা শুনেছিলাম। আপনি শুনেছিলেন। And whether he appeared, I cannot remember that. ওকে, আপনি যেটা বলছেন আপনার কথায় আসি এখন। রিকমেন্ডেশন আপনার অনেকগুলো দিয়েছিলেন, এটা একটা বিষয় যেটা আসলে যে জন্য আপনাদের কমিটিটা গঠন করেছে, সমস্যাগুলো কি হয়েছিল আপনার মনে পড়ে কিনা? তামিম আর সাকিব তারা একটা বিষয়ে একমত ছিলেন মোটামুটি, দুইজন একই কথা বলেছেন। আমি খালেদ মাহমুদ সুজন ইস্যুতে বলছি না, যে টিমের অনেক টিম বয়, মেসেজ বয়, তামিম ইকবালের এখানে কোর্টেই লেখা আছে তারা ইন্টারনাল অনেক কিছু লিক করেন। আমি প্রশ্নটা এই জন্য নয়, তারা বাংলাদেশ ক্রিকেটের এই দুইজন বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় কিছু। সাকিব আল হাসান তখন ক্যাপ্টেন আর তামিম ইকবাল ইমিডিয়েট ক্যাপ্টেন নন। তারা যখন এই কথা বলেন যে টিমের কিছু টিম বয় বা মেসেজ বয় যারা কাজ করেন, যেমন সাকিব আল হাসান বলছেন কশন শুড বি অ্যাপয়েন্টেড টিম অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড টিম বয়, দে মে পাস কনফিডেন্সিয়াল টিম ইনফরমেশন। একই কথা তামিম ইকবালও বলছেন যে টিম বয়েজ অ্যান্ড মেসেজার, স্পেশালি বুলবুল আহমেদ নাম বলে দিয়েছিলেন তিনি, মোহাম্মদ সোহেল, সাম অফ দ্য ইয়ং প্লেয়ার্স আর ডিস হারমোনি ইন দ্য টিম বলছেন আর কি তারা দুজনে। এই দুইজন এই কথাটা বলার পর আপনারা যখন শুনলেন বিসিবি দুইজন সিনিয়র মোস্ট ক্রিকেটারের এই যে কথা, সেটাকে কতটা গুরুত্ব দিয়েছিল? এটা স্বাভাবিক। আমি আপনাকে যেটা বলি যে টিমের ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন মানে কিন্তু খালি প্লেয়ারের ডিসিপ্লিন নয়, ডিসিপ্লিন ফ্রম এভরি টিম মেম্বার, দ্য টিম ম্যানেজমেন্ট, টিম এবং সকলে। ডিসিপ্লিন না থাকলে কিন্তু কোনো কিছুতেই ভালো রেজাল্ট পাবেন না আপনি, যেটা আপনার অর্গানাইজেশন হতে পারে, যে কোনো অর্গানাইজেশনই। এবং আমি মনে করি উই শুড হ্যাভ এ জিরো টলারেন্স ফর ইনডিসিপ্লিন হোয়াট এভার ইট ইজ। কিন্তু আপনারা মানে কি ব্যবস্থা নিলেন প্লেয়ারের? মানে আমার তো ব্যবস্থা নেওয়ার অবস্থান নাই। ওকে, আপনি তো বুঝতে হবে যে ওয়ান্স উই সাইন এ রিপোর্ট, বিসিবির যে কমিটি এটা দেখে বা বিসিবির যে ম্যানেজমেন্ট, আমরা তো দিয়েছি প্রেসিডেন্টকে, দ্য অর্ডার হ্যাজ টু কাম ফ্রম হিম, তাই না? যদি আমাদেরকে বলতো যে আমরা এই কমিটি উইল টেক অ্যাকশন, তাহলে তো হতো। আমরা প্রেসিডেন্টকেও ওনার বক্তব্যের ব্যাপারেও বলেছি। এক্স্যাক্টলি, এবং রিকমেন্ডেশনের জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আছে আমার ধারণা বাংলাদেশের ক্রিকেটের, এটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আপনার প্রথম লাইনে বলেছেন, দ্যার ইজ ট্রাস্ট ইস্যু দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য বোর্ড। অফকোর্স, ইটস অ্যাবসলিউটলি ক্লিয়ার। সো আমরা এখানে যেটা বলেছি সেখানে কোনো জায়গায় কোনো ল্যাকিং নাই। মানে আপনারা এই লাইন লিখেছিলেন মানে রিকমেন্ডেশন। ট্রাস্টটা কারণ হচ্ছে the communication is not clear. There has to be a clear set of communication between the team and the management. এবং আমার এটা ধরেন, I think this is not a discussion for two nights, but এটা যে কোনো জায়গায় আপনার অর্গানাইজেশনও যদি হায়ারার্কি আপনারা না মানেন তাহলে কিন্তু কোনো ডিসিপ্লিন থাকে না। এবং আপনারা একটা কথাও লিখেছেন মিডিয়া নিয়ে, negative campaign in the mainstream media against the players, the team, BCB, etc. should be strictly addressed by the board. Media should not be allowed to influence the decision and outcomes. Correct. There are certain things of media, সেটা আমি যেটা বলে রাখি, এটার জন্য মিডিয়াও এককভাবে যে আমি করব তা না, কারণ আমাদেরকে, আমি প্রথমে একটু আগে আপনাকে একটা কথা বলেছিলাম যে আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে। এক্স্যাক্টলি। এবং আমার কাছে মনে হয়েছে যে বিসিবিতে আমরা একটা জিনিস করি, সবসময় ইনফরমেশনটাকে ঢেকে রাখতে চাই। আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। সো ওই জায়গায় উই মাস্ট রেইজ হ্যান্ড অ্যান্ড সে দ্যাট উই মাস্ট বি ট্রান্সপারেন্ট। কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে বিসিবির ইয়েতে ছিলাম, এবং আই মাস্ট সে দ্যাট ওয়েন আই ওয়াজ জেনারেল সেক্রেটারি আমরা কিন্তু প্রতিটা ডিসিশন মিডিয়ার সাথে আলাপ করেছি। ইভেন আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান ওয়াজ ডিসকাসড উইথ মিডিয়া, এবং দ্যাট ইজ ওয়ার আই থিঙ্ক দ্য ইন্টারাকশন হ্যাজ ফেইলড।
ভাই আপনার অনেক কিছু মনে পড়ছে এখন আর কি, আপনি বলছেন এই লাইনগুলোর সাথে একমত, কিন্তু নিকোলাস লির ব্যাপারটা আসলে আজকে আমরা ক্লিয়ার হতে পারলাম না, যেহেতু আপনার মনে পড়ছে না এই মুহূর্তে সেটা বিকজ এক্স্যাক্টলি নিকোলাস ওয়াজ দ্য অনলি ওয়ান, বাট ও কিন্তু ইন্টারভিউতে এসেছিল কিনা আমার খেয়াল নাই। এটা তো আমরা উই হ্যাভ রিটেন ইট দ্যাট হি ওয়াজ দ্য অনলি। আপনি কি এটা শুনেছেন কিনা যে নিকোলাস লি অনলি আই উইটনেস ছিলেন ওই ঘটনা ওই রুমে, মানে এই টক শোতে যেমন আমি আর আপনি? না, এটা বল, আমরা তো এরকম টক শো করি নাই, আমরা প্রত্যেককে নিয়েছি, প্রত্যেকটা মানে আমি বলছি এই টক শোতে যদি আমি আপনি ওই রুমে হাতুরু সিং, নিকোলাস লি, না হাতু ছিল, দে ওয়ার অল ইন্ডিপেন্ডেন্ট। না আমি ধরেন বলছি ওই ঘটনার সময় হাতুরু সিং ছিল, নাসুম ছিলেন আর নিকোলাস লি, মানে হাতুরু সিং আর নাসুমের এই ঘটনা উইটনেস একমাত্র নিকোলাস। ইফ হি ইজ দ্য উইটনেস এন্ড ইফ হি সার্টিফাইজ দেন উই হ্যাভ এ উইটনেস। এক্স্যাক্টলি, আমার মধ্যে সেটা অন্তত আপনারা জানতেন কিনা, আমার মনে পড়ে কিনা যে না, আমার কথা হচ্ছে যে নিকোলাস লিডটা আমরা জানতাম, বাট আমার কাছে ধারণা নিকোলাস লি ডিড নট অ্যাটেন্ড অর হি রিফিউজ টু অ্যান্সার, ওয়ান অর দ্য আদার হ্যাজ হ্যাপেন। কারণ সেটা যদি মানে সেটা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি ওই পজিশনটা নাই, বিকজ উই স্টিল আই রিমেম্বার, বিকজ উই ফেল টু জাস্ট সার্টিফাই ওয়ান উইটনেস উড সাইন আপ। এক্স্যাক্টলি। এখানে আরেকটা বিষয় নিয়ে সাম্প্রতিক সময় অনেক ডিবেট হয়েছে। আপনার একজন কলিগ, সাবেক কলিগ, অনেক দিন কাজ করেছে, খালেদ মাহমুদ সুজন, তার নাম এসছে। তামিম ইকবাল, সাকিব আল হাসান বলেছেন যে এই টিম ম্যানেজার থাকার, টিম ডিরেক্টর থাকার দরকার নেই, তথ্য তিনি বাইরে দেন, এরকম কি কোনো আপনার মনে পড়ে? আমি কাউকে ছোট করতে চাই না। আই থিঙ্ক দেয়ার ওয়াজ, যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে ক্লিয়ার, আমরা বলছি যে মাহবুব ভাই এসব নিয়ে আলোচনা হওয়া উচিত, ঢেকে রাখতে গেলে আমি মাছ ঢাকতে গেলেই সমস্যা হয়, লাভ নেই। আমি যেটা বলতে চাই, পুরো ব্যাপারটাই ওয়াজ ভেরি আনজাস্টিফাইড ডিসিশন টু সেন্ড এ টিম ডাইরেক্টর উইথ নো অথরিটি। There were certain clear letters that we found. One of the biggest challenge was, আপনি একজনকে একটা দায়িত্বে পাঠাবেন, বলবেন আপনি খালি ওইখানে ঘুরতে যাবেন, আপনার কোনো কাজ নেই, what will happen? There will be a discontent. আমাকে যদি ওই দায়িত্বে পাঠায়, আমি যদি জানি যে আমি খালি ঘুরতে পারবো কিন্তু আমি কিছু বলতে পারবো না, দরকার নেই তো। সো তখন কি হবে? তখন এইটার একটা ক্ল্যাশ হবেই। কারণ আপনি একটা বনে একটা বাঘই থাকতে পারবে, দুইজন বাঘ থাকতে পারবে না। সো হারমোনি বরং নষ্ট হয়। এবং আমরা যেটা দেখেছি যে হারমোনি, ইট ইজ নট সুজন, ইট ওয়াজ দ্য পজিশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি গিভেন। কারণ আপনি যদি বলেন, আমিও টিম ম্যানেজার ছিলাম বোর্ড থেকে, আগেকার দিনে কিন্তু টিম ম্যানেজার হতো বোর্ডের একজন ডিরেক্টর, হি ওয়াজ অন ট্যুর দ্য সিলেক্টর। সো তার মানে আমার একটা অথরিটি ছিল, এই অথরিটিটা থাকলেই দেয়ার ইজ আপনি তখন একটা দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু আপনাকে কোনো দায়িত্ব দিবে না, আপনাকে একটা পজিশন দিয়ে পাঠাবে, সেটা ঠিক হয়নি। এটাই আমরা বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে ওই জিনিসটা প্রসেস ঠিক থাকাটা আপনি খুবই গুরুত্ব বলছেন। অ্যাবসলিউটলি, কারণ আপনি টিম ডাইরেক্টর পাঠান, আপনি একটা সিলেক্টর পাঠান, যাকেই পাঠান, তার একটা ভেরি ক্লিয়ার ডিমার্কেশন থাকতে হবে। ওকে, সেটা নিয়ে আমরা আরও একটু আলোচনা করব। এবং এই যে প্রসেসের কথা বললেন, আপনি স্ট্রিক্টলি প্রসেস ফলো করেন, আমি জানি আপনার ব্যক্তি জীবনে, আপনার প্রফেশনাল জীবনে একই সঙ্গে বিসিবিতে করার চেষ্টা করেন। সেই প্রসেস নিয়ে যখন অনেক বেশি বিতর্ক উঠেছিল আগের কমিটি, এক্স্যাক্ট আগে ফারুক আহমেদের, তারপর আপনারা আসলেন, আলোচনা করলেন। একটা প্রসেস আপনাদের কমিটিতেও এসছে, মিডিয়াও এসছে, সেটা হচ্ছে নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি ওডিআই থেকে যাওয়ার প্রসেসটা নিয়ে। ক্যাপ্টেন্সি চলে যেতে পারে, তার প্রসেসটা নিয়ে হচ্ছে, আমি সেটা নিয়ে আপনাকে একটু প্রশ্ন করার যদি আপনি অনুমতি দেন বলেন। অফকোর্স, আমি তার আগে বিরতি নিই, তার আগে আপনি দর্শকের ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের স্যার অ্যাটেন্ডেন্স ফোর্সে নিশ্চয়ই আলোচনায় ফিরবো একটু পরে। দর্শক, আমরা বিসিবি নিয়ে কথা বলছিলাম, জটিল ধাঁধা, সেই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করছি। যেহেতু আমরা তৃতীয় পর্বে মানে স্টেজে চলে এসেছি, প্রশ্ন সময় কম কিন্তু প্রশ্ন অনেকগুলো। আপনাকে বলছি ক্যাপ্টেন্সি প্রসেস নিয়ে আমরা কথা বলছিলাম। শান্ত যখন প্রেস মিটে গেলেন, যে বললেন টেস্ট নিয়ে কথা বলতে, ঠিক সেই সময় আপনারা আলোচনা করে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে চলে গেলেন এবং শান্ত জানেন না তার ক্যাপ্টেন্সি যাওয়া নিয়ে। এটা কি খুব ভালো উদাহরণ হলো একটা? প্রথম বলতে চাই যে আগে অনেক সময় আমরা যেসব কাজগুলো করেছি যেগুলো সঠিক করিনি। আপনি যদি আমাদের কনস্টিটিউশনটা পড়ে থাকেন, ক্যাপ্টেন্সি সিলেক্ট করার দায়িত্ব পরিচালনা পর্ষদের। হ্যাঁ, বোর্ডে। অ্যাবসলিউটলি। এই প্রক্রিয়াটা আমরা অনেক সময় মেনে করিনি। আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আপনি জানেন। আমাদের সর্বশেষ ক্যাপ্টেন্সি যেটা ছিল, ওই সিরিজের পরে
লিগ্যালি আমাদের কোনো ক্যাপ্টেন ছিল না, এটা হয়তো আপনারা জানেন না। হ্যাঁ, লিগ্যালি আমাদের কোনো ক্যাপ্টেন ছিল এক টেস্ট সিরিজের জন্য দিয়েছিলেন জিম্বাবুয়ের জন্য। হ্যাঁ, তারপরে আর কোনো ক্যাপ্টেন্সি নেই। এবং আপনারা জানেন যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে ডিফারেন্ট ক্যাপ্টেন্সি করেছে। সুতরাং অন লিগ্যাল গ্রাউন্ড আমাদের কোনো অফিসিয়াল ক্যাপ্টেন পরিচালনা পর্ষদের কোনো মিটিংয়ের মিনিটসে রেকর্ডেড ছিল না। আমরা পরিচালনা পর্ষদে টেস্ট ক্যাপ্টেন্সি শান্তকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেটা তাকে জানানো হয়েছে। তিনি প্রেস মিটে এসে বললেন আপনাদের সাথে আলোচনা করেই আসলে সিদ্ধান্ত হয়েছে, এবং সেখানে তিনি বলছেন ওয়ান ডে নিয়েও তার আপনার কথাবার্তা হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই সিদ্ধান্তটা তখনও ফাইনাল হয়তো আমাদের সাথে হয়নি, ওটা ক্রিক অফিসের সাথে হতে পারে। সুতরাং ওই ইমার্জেন্সি মিটিংটা ডাকা হলো, যেহেতু যখন দেখা হলো যে ওই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে ওয়ান ডে ক্যাপ্টেনটা বোর্ডে রেকর্ডেড হয়নি, সেই জন্য বোর্ড মিটিংটা ডাকা হয়েছে এবং সেখানে সকলের মতামত দিয়েছে। আমি সার্বিকভাবে ভিতরের কথাটা বলতে চাই না, এবং সিদ্ধান্তে এসছেন যে একটা 3 ফর্মে 3টা ক্যাপ্টেন্সি দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সিদ্ধান্তের সাথে একটা ক্লিয়ার ইন্ডিকেশন ছিল, ক্লিয়ার ডাইরেক্টিভ ছিল যে এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করার আগে দুজনের সাথে মৌখিক সাক্ষাৎ করতে হবে। এবং আপনি যেটা বললেন যে ওই সময় হচ্ছে, তা না। প্রেস মিটের পরে বহুত শান্ত এবং মিরাজ দুজনই ক্রিকেট অফিসের চেয়ারম্যানের সাথে মৌখিক সাক্ষাৎ করেছেন। দ্য হোল ম্যাটার ওয়াজ ডিসকাসড অ্যান্ড মিউচুয়ালি অ্যাগ্রিড। তারপরে এই সিদ্ধান্তটা পাবলিক করা হয়েছে, মানে শান্ত অ্যাগ্রিড। সো আপনারা যেটুক জেনেছেন সেটা কারেক্ট না। এবং খালি তাই না, এবং এই সিদ্ধান্তের ওদের সাথে কথা বলার পরে সিলেক্টর এবং কোচকে জানানো হয়েছে, তাদের সাথেও সেই কনসালটেশন করে, এবং দেয়ার ওয়াজ এ ভেরি ক্লিয়ার ডিসকাশন, এবং এটা খুব মাইডিয়ার ডিসকাশন হয়েছে। আপনি জানেন যে তারা দুজনই খুব বন্ধু এবং একে অপরকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা আসলে সাকিব তামিমের ইস্যুতে থেকে ভয় পাই আর কি, আমরাও ভয় পাই। এবং মানে এইটা যে ইস্যুতে হলো, যেভাবে মিডিয়ায় এসছে এটা আরো সুন্দরভাবে হতে পারে। আমরা হয়তো পাবলিকলি বলতে পারতাম যে তাদের সাথে আলোচনা করি, কারণ এই আপনার দুপুরেও ডিসিশনটা নিতে পারতেন যখন সে প্রেস মিটে গেল, তার আগে যদি তার সাথে কথা বলে আসতো তখন সে প্রেস মিটেই নিজে। ডিসকাশনটা তো শুরুই হয়েছে বোর্ড মিটিংটা দুপুরের দিকে, এবং বোর্ড মিটিংয়ের পরে বোর্ডে একদম রেকর্ডেড যে এই সিদ্ধান্ত বলবৎ তখনই হবে যখন দুজনের সাথে আলাপ আলোচনা করে তাদের মধ্যে এটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে যদি তারা অ্যাগ্রি করে। আমরা আসলে এই ইস্যু থেকে আরেকটা ইস্যুতে যেতে চাই। আপনাদের টুর্নামেন্টে এখন আসলে সামনে এই বোর্ড, মানে আমিনুল ইসলাম বুলবুল আসার পর খুব বেশি সামনে টুর্নামেন্ট নেই। আগে যিনি ফারুক আহমেদ ছিলেন ইমিডিয়েট ছিল, সরকার পরিবর্তন হয়েছে, অনেকগুলো দলের মালিকানা নেই, তারপর আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন চালু করতে হয়েছিল, বিপিএল সামনে ছিল ইমিডিয়েট, থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড করা হয়েছিল ওই সময় অনেকগুলো। কিন্তু এখন একবার আপনাদের টুর্নামেন্ট কমিটি যিনি দায়িত্বে আছেন, বিভিন্ন টুর্নামেন্টগুলো কাজ করেন সমন্বয়, মিনহাজুল আবেদিন নান্নু, তিনি বলেছেন একটা এনসিএল টি20 করবেন সেপ্টেম্বরে। আকরাম খান যিনি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, তিনি বলছেন এটা বিসিএল হবে, বিদেশ থেকে টিম আসবে খেলতে। আমি নান্নুর ব্যাপারটা সম্পর্কে অবহিত নই, কারণ নান্নুর তো টুর্নামেন্ট কমিটি নয় না, উনি সমন্বয় করেন বিভিন্ন প্রোগ্রাম। হি ইজ প্রোগ্রাম কোঅর্ডিনেটর, প্রোগ্রাম ইজ নট টুর্নামেন্ট। আই থিঙ্ক আপনাদের একটা বোঝার, তিনি এক জায়গায় ইন্টারভিউতে বলেছেন, এটা যদি উনি বলে থাকেন তার এখতিয়ার, এবং তার বক্তব্যের ভুল সত্যটা উনিই করতে পারবেন। তাহলে আমরা কি বিসিএলই হবে? আমরা বিসিএলই বোর্ডের যে আকরাম যেটা বলেছেন সেটা বোর্ডের সিদ্ধান্ত, এবং আমরা বিসিএলই করব, এবং বিসিএলটা সেপ্টেম্বরের আকরাম মনে এটা বলেছে। আমাদের একটা সাজেশন আছে যে এটাকে একটা ইন্টেন্সিটিটা বাড়ানোর জন্য আমরা, আপনি হয়তো জেনে থাকবেন, অতীতে আমরা কিন্তু বুস্তা কাপে খেলতে যেতাম, অতীতে আমরা দিলীপ ট্রফিতেও খেলতে গিয়েছি আমাদের এ টিম। তো এ ধরনের একটা এ টিমকে যদি আনা হয় তাহলে এই টুর্নামেন্টটা আরও, এই ইভেন্টটা আরও স্পেসিফিক হবে। আমাদের 45টা প্লেয়ার একটা ইন্টারন্যাশনাল দলের সাথে কম্পিটও করতে পারবে। তখন এই টুর্নামেন্টটার
ইভ্যালুয়েশন এবং টুর্নামেন্টের মর্যাদাটা বৃদ্ধি পাবে। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, আরও অনেক প্রশ্ন আটকায় আছে আপনার। সেটা হচ্ছে আপনি নিজে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, আমাদের আজকে রিপোর্ট ছিল একটা ফতুল্লাহ স্টেডিয়াম নিয়ে। অনেকেই বলে যে ফতুল্লাহ স্টেডিয়াম এনএসসি, সবগুলো স্টেডিয়ামই এনএসসির, ফতুল্লাহ স্টেডিয়াম কখনোই বিসিবিকে ব্যবহার করার জন্য বরাদ্দ দেওয়া হয়নি। ট্রু? না, কারেক্ট না। বিসিবিকে আমরা গিয়েছিলাম, এনএসসিতে মিটিং করেছি এবং এনএসসি কাগজপত্র দেখেছে যে এটা বিসিবিকে বরাদ্দ দেওয়া আছে ব্যবহারের জন্য, এবং এটাতে নিয়ে আমাদের সাথে এনএসসির একটা পূর্ণাঙ্গ মিটিংও হয়েছে। যে বালুগুলো ফেলা হচ্ছে 6 ফিট বালু, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম কাছাকাছি, সেটা কি বিসিবি ফেলছে নাকি এনএসসি? বিসিবি। আমরা মাঠটার যে, আমরা বিসিবির সাথে যে আলাপ আলোচনা এনএসসির সাথে হয়েছে, মাঠের পরিচর্যাটা আমরা করব, কারণ এটা আমরা, এবং ড্রেনেজটা আমরা হেল্প করে দিচ্ছি। আমরা কিছু বুয়েট থেকে একটা পুরো পূর্ণাঙ্গ ড্রেনেজ সিস্টেমটা আমরা এনএসসিকে দিচ্ছি। এনএসসি এই স্টেডিয়ামের এরিয়াটাকে মানে কার্যকর করার জন্য হয়তো একটা ডিপিপি করে রিএস্টাবলিশ করবে। মানে 250 কোটি টাকার মতো একটা প্রজেক্ট। টাকার পরিমাণটা জানি না, আমরা ওনাদেরকে যেটা সহযোগিতা করব বলেছি যে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং অ্যান্ড রিকোয়ারমেন্টটা আমরা ওদেরকে দেব। কিন্তু আপনার মনে হয় কি যে অবস্থাটা স্টেডিয়ামটা আছে, যে গ্যালারিগুলো আছে, এটা কি ঠিক করা সম্ভব, সংস্কার করা সম্ভব? হ্যাঁ, সংস্কার তো যে কোনো, মানে আমি তো ইঞ্জিনিয়ার, পুরোটা নতুন করে করাটা বেটার না, পুরোটা নতুন করে আপনাকে পুরো ভাঙতে হবে, ওটা দরকার নেই। আমি যেহেতু ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ার, আই নো দ্যাট এটার যে ফাউন্ডেশন আছে, এটার যেটা হচ্ছে আমাদের প্রায় 2টো করে লেয়ার চলে যাবে। আপনি যদি মনে থাকে 6 ফিট হওয়ার জন্য লেয়ার চলে যাবে। আপনি যে মিরপুরে যদি আপনি মনে থাকে, মিরপুরে কিন্তু একটা লেয়ার চলে গেছে, আপনি এখনো টেরও পান না। সো ওইখানেও যেটা হবে, কিন্তু ওইখানে আমাদের মিডিয়া সেন্টারগুলোকে রিভার্ম করতে হবে, ড্রেসিং রুমকে ঠিক করতে হবে, একটা গ্রাউন্ড ফ্লোরটা চলে যাবে, সেই গ্রাউন্ড ফ্লোরে যে ফ্যাসিলিটিগুলো আছে সেটাকে ডেভেলপ করতে হবে। ঠিক কতদিন পরে এটা তাহলে ক্রিকেট খেলার উপযোগী হবে? আমরা চেষ্টা করব আগামী সিজনে ক্রিকেট খেলবো, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য উইকেট আপনাকে নতুন করে বানাতে হবে এখন। উইকেট তো অলরেডি আমরা করছি, আপনারা তো জানেন না যে সেন্টার উইকেট কিন্তু কাজ শুরু করে দিয়েছে। মানে সেটাই আবার নতুন উইকেট হচ্ছে, তো সেটা একদম মানে যেহেতু নিচে চলে যাবে, ওটা আমরা মাটিগুলো উঠিয়ে ফেলেছি, আমরা নতুন উইকেট করছি। তখন কি নতুন ইন্সপেকশনের দরকার হবে আইসিসি যে কোনো কাজ করতে হলে একটা ভেন্যুতে যদি অনেক বছর খেলা না হয়, রি-ইন্সপেকশন ইজ ম্যান্ডেটরি। আবার যদি টেস্ট খেলতে চায় তাহলে আপনাকে ম্যান্ডেটরি। আমরা একদম শেষ পর্যায়ে আছি, আপনি যদি বিপিএল নিয়ে কোনো স্বপ্নের কথা লাস্টে বলতে চান? বিপিএল এর অ্যাকচুয়ালি প্রথম আমি যেটা বলতে চাইলাম যে বিপিএল আমরা এমন একটা অবস্থানে আছি, এটা বলবো যে একদম তলানিতে। এটার জন্য আমরা সকলেই দায়ী, আমি কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করব না। তবে আমি যেটা প্রথমেই বললাম, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট এবং গ্রহণযোগ্য একটা বিপিএল আমাদের করতে হবে। এই বিপিএলকে পূর্ণাঙ্গভাবে আবার রিএস্টাবলিশ করতে গিয়ে, এবং সেখানে এটা করার জন্য যা কিছু করার, এবং আমি ধরে নিচ্ছি যে নেক্সট বিপিএলে হয়তো ইকোনমিক বেনিফিট হবে না, তবে ব্র্যান্ডটাকে রিএস্টাবলিশ করার জন্য এবং ক্রিকেটকে ভালোভাবে আমাদের মাঠে আনার জন্য এই বিপিএলটা করতে হবে। এবং এটা যদি স্ট্যাবলিশ আমরা ওই স্বচ্ছতার সাথে দিতে পারি, তাহলে পরবর্তী বিপিএলগুলোতে আপনার ফলটা। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই, আমরা আরও অনেকবার আপনাকে চাই, বারবার আপনি আসেন স্যাটেলাইট স্পোর্টস নিশ্চয়ই অনেক এই প্রশ্ন আজকে জানাল। ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। দর্শক, আমরা গোলক ধাঁধার কিছু ধাঁধা বের করার চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনার পাশে ছিলেন। একই সঙ্গে দেখা হবে আগামী শনিবার একই সময় যমুনার পর্দায়।